নদীর পাড়ের সেই মিলাদটি জীবনটা বদলে দিল হুসাইন হুজুরের। আর আমাদের যা হয়েছিল সেটা শুনলে বিশ্বাস করুন, সারা জীবন রাতে নদীর ধারে আর পা বাড়াতে চাইবেন না। কি ঘটেছিল সেই রাতে, চলুন দেরি না করে শুনে ফেলি। 2008 সালের নভেম্বর মাস, এক অমাবস্যার রাত। নওগাঁ জেলার কোনো এক গ্রাম, সঙ্গত কারণে নামটা উল্লেখ করছি না। গ্রামের পূর্ব দিকে বয়ে গেছে আত্রাই নদী। আমাদের পাশের গ্রামের হুসাইন হুজুর, মুরব্বী মানুষ, বয়স প্রায় 50 ছুঁই ছুঁই। সেদিন ঈশার নামাজের পর তাকে পাশের আর এক গ্রামে একটা মিলাদে যেতে হয়েছিল। এক গ্রাম থেকে আর এক গ্রামে যাওয়ার সময় আমাদের এখানে সাধারণত নদীর ধার ঘেঁষা কাঁচা রাস্তা বা আলপথ ধরেই যেতে হতো। সেদিনও হুজুর ঈশার নামাজের পর সেভাবেই যাচ্ছিলেন। আবহাওয়াটা ছিল বেশ ঠান্ডা, নভেম্বরের শেষ দিক, যার কারণে হালকা কুয়াশা ছিল চারিদিকে। নদীর দিক থেকে একটা ভেজা ঠান্ডা বাতাস আসছিল। চারিদিকে একদম নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক আর দুই একটা শেয়ালের আওয়াজ। হুজুর মানুষ মুখে দোয়া দুরুদ পড়তে পড়তে যাচ্ছিলেন। নদীর পাড়ের ওই রাস্তাটা একটু নিরিবিলি। হুজুর বলেন, তিনি যখন হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে হঠাৎ তার বুকটা কেমন একটা ধাক্কা খেয়ে উঠল। সেই সাথে তার মনে হলো যেন কেউ তাকে আড়াল থেকে দেখছে। এটা মনে হওয়াতে ভয়ে তিনি আরো জোরে জোরে দোয়া পড়তে লাগলেন। ঠিক সেই সময় তার থেকে বেশ দূরে, সামনে নদীর পাড়ের একটা ঝোপের দিক থেকে হঠাৎ করেই কিছু একটা বেরিয়ে এলো। এটা দেখে হুজুর প্রথমে ভেবেছিল হয়তো কোনো জীবজন্তু, কিন্তু টর্চ লাইটের আলো সেদিকে মারতেই চোখের সামনে যা দেখলেন তাতে তার কলিজা শুকিয়ে কাঠ হয়ে যায়। উনি দেখেন তার থেকে সামনে ঝোপের পাশে সাদা শাড়ি পরনে এক বিভৎস চেহারার মহিলা দাঁড়িয়ে আছে। তার মুখটা যেন থ্যাতলানো বিকৃত, চোখগুলোর জায়গাতে গর্তের মতো, আর মুখ থেকে মাংস ছিঁড়ে ঝুলছে। সেই বিভৎস চেহারাটা দেখে হুজুর ইয়া আল্লাহ বলে চিৎকার করে উঠলেন। তারপর সেখান থেকে সোজা দৌড়াতে শুরু করলেন। সে সময় ভয়ে তার মাথায় কাজ করছিল না। দৌড়াতে গিয়ে কাঁচা রাস্তাতে কিছু একটার সাথে হোঁচট খেয়ে মাটিতে মুখ থুবড়ে পড়লেন। আর ঠিক তখনই তার কানের কাছে কেউ যেন ফিস ফিস করে বলে ওঠে, এটা শোনা মাত্রই ভয়ে হুজুরের অবস্থা খারাপ হয়ে যায়। সেই সাথে তিনি অনুভব করে তার চারিপাশে অসংখ্য অদৃশ্য কিছু তাকে ঘিরে ধরেছে। এটা অনুভব করে কোনো মতে ধুলোবালি মাখা শরীর নিয়ে তিনি উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে সেখান থেকে দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে তিনি একটা বাড়ির উঠোনে এসে অজ্ঞান হয়ে যান। তিনি মাটিতে পড়ে যাওয়াতে শব্দ হওয়ার কারণে সেই বাড়ির লোকজন বাইরে আসলে হুজুরকে সেখানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। এটা দেখে হুজুরকে ঘরে নিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করার প্রায় আধ ঘন্টা পর হুজুরের জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতেই হুজুর কাঁপতে কাঁপতে সেই রাতের সব ঘটনা খুলে বললেন। তার অবস্থা দেখে কেউ তার কথা অবিশ্বাস করতে পারল না। ভয়ে সবাই শিউরে উঠল। সেদিন রাতেই তারা হুজুরকে বাড়িতে পৌঁছে দিল। এর পরের দিন থেকেই হুজুরের শরীর খারাপ হতে শুরু করলো। প্রচণ্ড জ্বর, কাঁপুনি আর ঘুমের মধ্যে বারবার আতঙ্কে চিৎকার করে উঠতেন। এসব দেখে বাড়ির লোকেরা বুঝতে পারছিল এটা কোনো সাধারণ অসুস্থ নয়। হুজুর অসুস্থ হওয়ার প্রায় 3-4 দিন পর বহু দোয়া তাবিজ আর ঝাড়ফুঁক করার পর হুজুর কিছুটা সুস্থ হলেন, কিন্তু সেই রাতের আতঙ্ক তার চোখে মুখে লেগেই ছিল। তিনি প্রায় মাসখানেক ভয়ে একা বাইরে যেতেন না। হুজুরের সাথে ঘটে যাওয়া এই ঘটনার প্রায় 1 মাস পরের কথা এটি। হুসাইন হুজুরের এই ঘটনা নিয়ে আমাদের গ্রামে তখন অনেক কানাঘুষা। হুজুরের ঘটনাকে অনেকে বিশ্বাস করে, আবার অনেকে অবিশ্বাস করে। এসব কিছুর মাঝে একই গ্রামের 3 জন বন্ধু, রবি, শাওন আর মাসুদ, হুজুরের ঘটনাকে মিথ্যা প্রমাণ করার জন্য তারা সিদ্ধান্ত নেয় তারা 3 জন মাঝরাতে ওই নদীর পাড়ে গিয়ে ভিডিও করবে, আর সেই ভিডিও এনে গ্রামের সবাইকে দেখাবে। রবি আর মাসুদ সেখানে প্রথমে যেতে রাজি ছিল না। এক পর্যায়ে শাওনের জোরাজুরিতে
আর জেদের কাছে শেষমেশ তারা রাজি হয়ে যায়। যেই ভাবা সেই কাজ। তাদের প্ল্যান হলো রাতে খাওয়া দাওয়া শেষ করে তারা বাড়িতে কাউকে কিছু না জানিয়ে বের হয়ে যাবে। এই সিদ্ধান্ত নেওয়ার পরের দিন রাতেই তারা তিনজন বের হলো নদীর পাড়ের উদ্দেশ্যে। সেদিন আকাশের অবস্থা ছিল অদ্ভুত। পূর্ণিমা হলেও চাঁদ মেঘে ঢাকা ছিল, তাই রাতের অন্ধকারটা ছিল বেশ গাঢ়। নদীর দিক থেকে একটা শীতল বাতাস আসছিল, আর হালকা কুয়াশা নদীর পাড় ধরে যেন হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছিল তাদের দিকে। সেই সাথে চারিদিকে গাছগুলি অন্ধকারে ভৌতিক ছায়ার মতো দাঁড়িয়ে আছে। এ এক অস্বাভাবিক নিস্তব্ধতা। সে সময় তাদের কাছে ছিল একটা টর্চ লাইট, একটা ট্রাইপড আর একটা মোবাইল ফোন। রাত তখন প্রায় 1টা। নদীর পাড়ে তারা তিনজন মোবাইলে স্ট্যান্ড করে ভিডিও রেকর্ডিং করতে শুরু করলো। প্রথমে রবি আর মাসুদ বেশ ঠাট্টা তামাশা করছিলেন হুজুরের ঘটনা নিয়ে। সেই সাথে তারা হাসাহাসি করতে করতে বলল, হুজুরের মনে হয় ভয়ের রোগ আছে, তাই এটা ওটা দেখেই ভয় পায়। এই সমস্ত বলে তারা অনেক বেশি হাসাহাসি করছিল হুজুরের ঘটনা নিয়ে। এরই পর তাদের ভিডিওর এক পর্যায়ে মাসুদের হাতে ধরা ফোনের স্ক্রিনে হঠাৎ কিছু একটা নড়াচড়া করতে দেখল। খুব অস্পষ্ট, ঝোপের আড়ালে যেন কিছু একটা দ্রুত মিলিয়ে গেল ওপাশে। এটা এতটাই অস্পষ্ট ছিল যে তারা নিশ্চিত হতে পারল না তারা কি দেখল। তাদের ভিতরে থাকা শাওন তখন একটু উত্তেজিত হয়ে বলল, এই চল সামনে গিয়ে দেখি ওটা কি ছিল। এবার তারা তিনজনই ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সেই ঝোপের দিকে এগোলো। এবার কাছে গিয়ে টর্চ মেরে ভালো করে দেখেও সেখানে কিছু খুঁজে পেল না। সেখানে কোনো কিছু না পাওয়ার কারণে তাদের ভিতরে একটা চাপা উত্তেজনা কাজ করতে শুরু করলো। তারা একে অপরের মুখের দিকে তাকাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে তাদের পিছন থেকে কেউ একজন ফিস ফিস করে তাদের নাম ধরে ডাকলো। প্রথমে শাওন, তারপর রবি, শেষে মাসুদ। এটা শুনেই তিনজনের বুকটা ধরফর করতে শুরু করলো। এবার ভয়ে তারা সেখান থেকে পিছনে ঘুরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখান থেকে চলে যাওয়ার জন্য যেই পিছনে ঘুরতে যাবে, ঠিক তখনই শীতল আর ক্ষীণকণ্ঠে কেউ বলে উঠল, এই কথা শুনে তিনজনের শরীরে যেন রক্ত জমে গেল। তারা ভয়ে একসঙ্গে পিছনে ঘুরল এবং সাথে সাথেই ফ্ল্যাশ লাইট মারল সেদিকে। লাইটের আলোতে সেখানে তাকিয়ে যা দেখল তা দেখার জন্য তারা একেবারেই প্রস্তুত ছিল না। তারা দেখে তাদের থেকে 4 থেকে 5 হাত দূরে তিনজন মানুষ দাঁড়িয়ে আছে। অবিকল তাদের মতোই দেখতে, তাদের মতোই পোশাক, কিন্তু তাদের মুখগুলো ছিল বিভৎস রকম। মুখগুলো মনে হচ্ছিল কেউ যেন থেতলে দিয়েছে, আর চোখগুলোর জায়গায় শুধু গভীর গর্ত। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয়ে তাদের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো, যেন তারা এক মুহূর্তের জন্য সেখানে জমে গেল। এমন এক পরিস্থিতিতে পড়ে তারা কি করবে বুঝতে না পেরেই ভয়ে তারা সবকিছু সেখানে ফেলে প্রাণপণের দিক বিদিক দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে গ্রামের পথের কাছে চলে আসে মাসুদ আর রবি। সেখানে আসার পর হাঁপাতে হাঁপাতে পিছনে ফিরে দেখে তাদের বন্ধু শাওন নেই। তারা চিৎকার করে শাওনের নাম ধরে ডাকলো, কিন্তু কোনো প্রকার কোনো উত্তর এলো না কোনো দিক থেকে। ভয়ে তাদের শরীর তখনও কাঁপছিল। শাওনকে না পেয়ে তারা দ্রুত গ্রামে ফিরে গিয়ে শাওনের বাড়িতে খবর দেয়। শাওনের পরিবারের লোকজন এবং গ্রামের আরও কয়েকজনকে সাথে নিয়ে তৎক্ষণাৎ তারা নদীর পাড়ে আসেন শাওনকে খোঁজার জন্য। কিন্তু সেদিকে এসে খোঁজাখুঁজির পরও শাওনকে কোথাও খুঁজে পাওয়া যায় না। শাওনের বাড়িতে তখন এক কান্নার রোল পড়ে গেল। রবি আর মাসুদের পরিবারও তাদের এমন কাজের জন্য কঠোরভাবে বকাবকি করতে শুরু করলেন। একদিকে তাদের বন্ধুকে হারানোর শোক, আর নিজেদের ভুল সিদ্ধান্তের জন্য তারা অনেক বেশি অনুতপ্ত হলো। এর পরের দিন সকালের কথা এটি। পরের দিন সকালে গ্রামের একজন লোক নদীর কিনারায় যায় তার গরুর জন্য ঘাস কাটতে। গরুর জন্য ঘাস কাটতে গিয়ে সেখানে শাওনকে খুঁজে পাই। সেই নদীর কিনারায় কাদার মধ্যে অচেতন অবস্থায় পড়েছিল, আর তারই পাশে ছিল তার ভাঙা ডিসপ্লের মোবাইল ফোনটি। লোকটা দ্রুত তাকে উদ্ধার করে গ্রামে নিয়ে আসেন। বাড়িতে জ্ঞান ফেরানোর পর
শাওন অদ্ভুত আচরণ করতে শুরু করে। বারবার শাওন উঠে দৌড়ে বাড়ি থেকে পালিয়ে যেতে চাচ্ছিল। সেই সাথে বোবাদের মতো এক গুমানির চিৎকার করতে থাকলো। শাওনের এমন অবস্থা দেখে তার পরিবারের লোক তাকে ধরে রেখে একজন হুজুরকে ডেকে আনে। এরপর হুজুর এলে হুজুর ঝাড়ফুঁক ও দোয়া পড়ার পর সে শান্ত হয়ে যায়। সেই সাথে হুজুর তার হাতে একটি তাবিজ বেঁধে দেন। কিন্তু হুজুরের ঝাড়ফুঁক আর তাবিজে শাওন শান্ত হলেও সে কথা বলার শক্তি হারিয়ে ফেলে। সে কথা বলার জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু সেই সময় তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। তার এমন অবস্থার কারণে তাকে ডাক্তার দেখানো হলে ডাক্তার জানায় প্রচণ্ড মানসিক ভয়ের কারণে শাওন তার কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে। বহু চিকিৎসা ও কবিরাজ দেখানো হলেও শাওন আর কথা বলতে পারল না। শাওনকে যখন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়েছিল তখন এক কবিরাজ তার গণনা দিয়ে যা বলেছিল তা শুনে সবাই হতভম্ব হয়ে যায়। কবিরাজ জানালো যে জায়গায় মূলত এই ঘটনাটি ঘটেছে সেই নদীর পাড়ে বহু বছর আগে একটা শ্মশান ছিল, আর সেই শ্মশানে এক তান্ত্রিক বাস করত, যে তার খারাপ কাজ হাসিল করার জন্য প্রতি অমাবস্যা রাতে পশুর পরিবর্তে মানুষ বলি দিত। সেই সাথে সে তার বহু খারাপ জিনকে মন্ত্র বলে সেখানে আটকে রেখেছিল। আর সেদিন রাতে হুজুর এবং তারা 3 বন্ধু সেই অশুভ শক্তিরই মুখোমুখি হয়েছিল, যার ফলে সেই জিনগুলো তাদের সামনে এসে ভয় দেখিয়েছিল তাদেরকে। সবশেষে তারা কোনো মতে শাওনের ভাঙা ডিসপ্লের মোবাইল ফোনটি ঠিক করে। সেদিনের ভিডিও ওপেন করলে কুয়াশা আর অন্ধকারের মধ্যে ভিডিওর শেষ অংশে তারা কেবল একটি অস্পষ্ট ছায়ার দ্রুত নড়াচড়া দেখতে পেল। আর ঠিক তারই পরে শোনা গেল শাওনের শেষবারের মতো তীব্র চিৎকার, এবং এরপর সবকিছু বন্ধ হয়ে যায়। ভিডিওতে আর কিছু ছিল না। অভিশপ্ত সেই রাত পেরিয়ে শাওন ফিরে এসেছিল ঠিকই, কিন্তু তার কণ্ঠস্বর আর ফিরে আসেনি। এরপর আজও অমাবস্যা রাতে সেই নদীর পাড়ে কেউ ভয়ে পা বাড়ায় না। সবাই ভাবে হয়তো এখনো সেখানে কোনো অশুভ শক্তি অপেক্ষা করে আছে তার বলির তালিকায় নাম লেখার। প্রিয় লিসেনার্স, এই হাড়হিম করা ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন রাজশাহী বিভাগের মোহাম্মদ ফয়সাল ভাই। আপনারাও যদি এমন কোনো ভয়ঙ্কর বা অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে থাকেন তাহলে আমাদের সাথে শেয়ার করুন ভয়েরঘণ্টা@gmail.com এই ঠিকানায় ইমেল করে। আর এমন আরও ভয়ঙ্কর সব ঘটনা শুনতে ভয়ের ঘণ্টা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সেই সাথে আজকের এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভয়ের ঘণ্টার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।